বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদ আছো। আমরা সবাই জানি যে আমরা অত্যন্ত কঠিন একটা সময় পার করছি। এই অতিমারির মধ্যে আমাদের টিকে থাকতে গেলে, আমাদের করোনার যে প্রাদুর্ভাব, এটা থেকে টিকে থাকতে গেলে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে স্বাস্থ্য সচেতনতা, যেটা অবশ্যই তোমরা মাস্ক পরবা এবং নিতান্ত প্রয়োজনে যদি বাইরে যাও তাহলে অবশ্যই সামাজিক দূরত্ব দূরে রেখে, বজায় রেখে তোমরা নিজেদের কাজ সম্পাদন করবে এবং পারতপক্ষে তোমরা ঘর থেকে বের হবে। আর যেহেতু ঘরে বসে তোমরা অনলাইনে ক্লাসগুলো করতে পারছো, সো আমি বলবো তোমরা এই অনলাইনের ক্লাসের পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যাও, আর নিজেরা সচেতন থাকো, প্রতিবেশীদেরকে সচেতন রাখো এবং নিজেরা সুরক্ষিত থাকো, পরিবারকে সুরক্ষিত রাখো। এটাই আমি বলবো। ক্লাস শুরুর আগে এই কথাগুলো বলে আমি আমার ক্লাসে চলে যাচ্ছি, যে তোমরা বারবার আমি একই কথাই বলবো, তোমরা অবশ্যই সচেতন থাকবা, মাস্ক অবশ্যই পরিধান করবা বাইরে গেলে, এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। তো আমরা ক্লাসে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে ক্লাস নিব, একাদশ শ্রেণীর ক্লাস, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, যার বিষয় কোড 179। ইতিপূর্বে আমি আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে একটা লেকচার আমার হয়ে গেছে। তো আজকে হলো লেকচার 2। তো তোমরা আশা করি মনোযোগী হয়ে ক্লাসটা থাকবা, আমার সঙ্গে থাকবা। আজকে ক্লাস উপস্থাপনায় আছি আমি ডক্টর সাইফা সাদেকিন, প্রভাষক, প্রাণী বিদ্যা বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। আমি চ্যাপ্টার 7 থেকে আজকে আলোচনা করব। ইতিপূর্বে একটা ক্লাস আমি নিয়েছি এই চ্যাপ্টার থেকে, আজকে দ্বিতীয় ক্লাস। এটা হলো মানব শরীর তত্ত্ব থেকে চলন ও অঙ্গ চালনা। এখানে ইংলিশে এটাকে আমরা বলতে পারি হিউম্যান ফিজিওলজি, লোকোমোশন এন্ড অর্গান মুভমেন্ট। চলন ও অঙ্গ চালনা, এই কথাটা শুনে কিন্তু তোমরা বুঝতে পারতেছো যে এখানে অস্থি এবং তরুণাস্থির বিষয়গুলো আছে। আজকের আলোচ্য বিষয়, যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হলো অস্থি ও তরুণাস্থির গঠন, অবস্থান ও কাজ, পেশিকলার গঠন, অবস্থান ও কাজ। অস্থি এবং তরুণাস্থি, এই কথা যখন আসবে, অস্থি বা বন, তাহলে অস্থি কি এটা আমাদের জানা দরকার। অস্থি কি বা অস্থি কাকে বলে এটা সম্পর্কে আমাদের জানা দরকার। অস্থি কি? যে যোজক টিস্যুর ম্যাট্রিক্সের জৈব উপাদানের সাথে ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম কার্বনেট জাতীয় অজৈব লবণ জমা হয়ে শক্ত, দৃঢ় ও ভঙ্গুর কাঠামো গঠন করে, তাকে অস্থি বলে। তাহলে অস্থিটা কি? যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু, যা ম্যাট্রিক্স বা মাতৃকার যে জৈব উপাদান আছে এর সাথে ক্যালসিয়াম ফসফেট, তারপরে ক্যালসিয়াম কার্বনেট,
এই জাতীয় যে অজৈব লবণগুলো আছে এগুলো জমা হয়ে শক্ত, দৃঢ় এবং ভঙ্গুর কাঠামো তৈরি করে, এটাকেই বলা হচ্ছে অস্থি। তাহলে কি কি আছে দেখো, অস্থিতে অস্থি কোষ এবং ম্যাট্রিক্স থাকে। ম্যাট্রিক্সটা কি? যে মাতৃকা, যার ভিতরে যে উপাদানগুলো থাকে এগুলো। আর কি আছে? জৈব উপাদান, এটা 40%। জৈব উপাদান কি কি? কোলাজেন তন্তু এবং মিউকোপলিস্যাকারাইড। তারপরে আছে 60%, এটা অজৈব উপাদান। কি কি? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বন, যেটা জমা হয়ে এই অস্থিকে কঠিন করে। তারপরে আছে কি 3 ধরনের অস্থি কোষ আছে, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। আর এই অস্থি পেরিঅস্টিয়াম নামক পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে। তাহলে এই অংশগুলো নিয়ে কিন্তু একটা অস্থি বা বন গঠিত। তাহলে এখানে জৈব উপাদান আছে, অজৈব উপাদান আছে, তারপরে আছে হলো অস্থি কোষ আছে, এবং এটাকে, এই কোষগুলোকে একটা আবরণ দ্বারা আবৃত থাকে, যেটাকে বলা হচ্ছে পেরিঅস্টিয়াম। অস্থির প্রকারভেদ। অস্থি সাধারণত 2 প্রকার। এটা হলো উপাদানের ঘনত্ব, দৃঢ়তা ও গঠনের উপর ভিত্তি করে একে 2টা ভাগে ভাগ করা হচ্ছে, দৃঢ় বা নিরেট অস্থি এবং বা কম্প্যাক্ট বোন, এবং স্পঞ্জি অস্থি বা স্পঞ্জি বোন। এই 2 ধরনের অস্থি দেখা যায়। দৃঢ় বা নিরেট অস্থি বা কম্প্যাক্ট বোন, এখানে একটা চিত্র দিয়েছি আমি, দেখো তোমরা যে দৃঢ় বা নিরেট অস্থিটার গঠনটা কি রকম হয়। দৃঢ় বা নিরেট অস্থি এটা থাকে কোথায়? সাধারণত বড় বড় যে অস্থিগুলো, যেমন হিউমেরাস, ফিমার, এর আগে যে অস্থি ক্লাসটা আমি নিয়েছি সেখানে আমি অস্থির গঠন সম্পর্কে, কঙ্কাল তন্ত্রের গঠন সম্পর্কে পুরো একটা ক্লাস নিয়েছি, সেটা ক্লাসটা ফলো করলে তোমরা বুঝতে পারবে। তাহলে এই অস্থিটা কোথায় থাকে? দৃঢ় বা নিরেট অস্থি, এটা হিউমেরাস, ফিমার এই বোনগুলোতে থাকে। এখানে একটা হিউমেরাসের চিত্র দেওয়া আছে। দেখো এর বাইরের দিকে কি থাকে? কার্টিলেজ বা তরুণাস্থি, যেটা এটা বাইরের দিকে, তো এই বড় অস্থিগুলোর বাইরের দিকটা তরুণাস্থি দ্বারা আবৃত থাকে, যাতে 2টা অস্থি পরস্পর ঘর্ষণ না লাগে, একটা থেকে আরেকটা ঘর্ষণে আঘাত থেকে রক্ষা পায়। আর এই অস্থিটাকে 3টা অংশে ভাগ করা হয়েছে। দেখো এখানে প্রক্সিমাল বা এপিফাইসিস অংশ, উপরের মস্তকের অংশটাকে প্রক্সিমাল বা এপিফাইসিস অংশ বলা হচ্ছে, মাঝের অংশটাকে বলা হচ্ছে ডায়াফাইসিস, আর নিচের অংশটাকে বলা হচ্ছে ডিস্টাল এপিফাইসিস। তাহলে এটা হলো প্রক্সিমাল, এটা ডিস্টাল, এটা হলো ডায়াফাইসিস। প্রক্সিমাল অংশে কি থাকে? কার্টিলেজ দ্বারা আবৃত থাকে। আর এখানে ছোট ছোট এই অংশটায় কি থাকে? স্পঞ্জি বোন। বোন যে 2 ধরনের আমি বললাম একটু আগে, 2 প্রকার, একটা হলো কঠিন অস্থি আর একটা হলো স্পঞ্জি অস্থি। তাহলে এই অস্থির মাথার দিকে থাকে হলো স্পঞ্জি বোন, বা যেখানে রেড ম্যারো থাকে। এপিফাইসিয়াল লাইন, এখানে ছোট ছোট দাগের মতো দেখা যাচ্ছে, এগুলোকে এপিফাইসিয়াল লাইন বা গ্রোথ লাইন বলা হয়। আর অপর পাশে এটা কি? ডিস্টাল এপিফাইসিস। ডিস্টাল এপিফাইসিস অপর প্রান্তের অংশটাকে বলা হচ্ছে, মাঝের অংশটাকে বলা হচ্ছে ডায়াফাইসিস। এই অংশটায় ক্যাভিটি থাকে, ক্যাভিটি থাকে, যেটাকে বলা হচ্ছে, এই মাঝের অংশটা মেডুলারি ক্যাভিটি বলা হয়। এর মাঝে কি থাকে? যে রক্ত নালীগুলো, যেমন শিরা, ধমনী, তারপরে হলো স্নায়ু, এগুলো সব এর মাঝে, এই ক্যাভিটির মাঝে থাকে, এবং এই ক্যাভিটিটা ইয়েলো বা বোন ম্যারো দ্বারা, এটা মজ্জা দ্বারা এটা পূর্ণ থাকে, ইয়েলো ম্যারো দ্বারা এটা পূর্ণ থাকে, এবং এর আবৃত থাকে কি দ্বারা? পেরিঅস্টিয়াম দ্বারা এটা আবৃত থাকে। এটা একটা দৃঢ় অস্থির গঠন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন হলো অস্থির এই গঠনটাকে কি বলা হয়? হ্যাভার্সিয়ান সিস্টেম বা হ্যাভার্সিয়ান তন্ত্র। এর আগে ডাইজেস্টিভ সিস্টেম যখন পড়াইছে তখন তোমাদেরকে বলেছি যে এই সিস্টেম বা এই স্কেলিটাল সিস্টেম যখন তখনও বলেছি যে তন্ত্রটা কি। যখন কতগুলো অঙ্গ সম্মিলিতভাবে একটা কাজ করে তখন সেটাকে তন্ত্র বা সিস্টেম বলে। অস্থির গঠন যেটা, যে অস্থির গঠনটা কি তন্ত্র নিয়ে গঠিত? হ্যাভার্সিয়ান তন্ত্র। হ্যাভার্সিয়ান তন্ত্র কি ধরনের? এখানে দেখো যে প্রত্যেকটা অস্থির মধ্যে অসংখ্য এই সিস্টেম থাকে বা হ্যাভার্সিয়ান তন্ত্র। এর মাঝে কি থাকে? একটা গহ্বর। এই যে মাঝের এই গোল, এটাকে বলা হচ্ছে গহ্বর, বা এটাকে হ্যাভার্সিয়ান নালী বলা হয়। সেন্ট্রালি অবস্থিত হ্যাভার্সিয়ান নালী বা হ্যাভার্সিয়ান ক্যানাল।
এর মাঝে কিন্তু এই যে আরো ছোট ছোট গোল গোল দেখা যাচ্ছে, এগুলো কি? এগুলো হলো রক্তনালী, ধমনী, শিরা, ধমনী, তারপরে হলো লসিকা, তারপরে হলো স্নায়ু। এই নালীগুলো এই হ্যাবাসিয়ান নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অস্থির যে প্রয়োজনীয় উপাদানগুলো সেগুলো তারা এখান থেকে পেয়ে থাকে। এবং এখানে কতগুলো স্তর থাকে যেগুলোকে বলা হচ্ছে ল্যামেলি। এই স্তরগুলোকে, বোনটা কতগুলো স্তরে, প্রায় 5 থেকে 15টা পর্যন্ত স্তর থাকতে পারে। এই স্তরগুলোকে ল্যামেলি বলা হয়, স্তরগুলোকে ল্যামেলি বলা হয়। এবং এই ল্যামেলির কি থাকে, মাঝে মাঝে কি থাকে, গহ্বর থাকে। এই গহ্বরগুলোকে কি বলা হয়? ল্যাকুনা। ফাঁকা গহ্বর থাকে, এটাকে ল্যাকুনা বলা হয়। যেটা অস্টিওসাইট, এর মধ্যে এই কোষগুলো থাকে, অস্টিওসাইট কোষ এই ল্যাকুনার মধ্যে থাকে। আর কি থাকে? ল্যাকুনা থেকে কতগুলো সুতোর মতো গঠন বের হয়ে গেছে, যেটাকে বলা হচ্ছে ক্যানালিকুলি। এইগুলোকে ক্যানালিকুলি বলা হচ্ছে। এই ক্যানালিকুলির সাহায্যে একটা ল্যামেলি থেকে আরেকটা ল্যামেলির সাথে সংযোগ রক্ষা করে এবং তাদের প্রয়োজনীয় যে পুষ্টিগুলো তাই এর মাধ্যমে আদান প্রদান করে। হ্যাবাসিয়ান এই নালীর সাথে ক্যানালিকুলির সাহায্যে সম্পূর্ণ এই হ্যাবাসিয়ান সিস্টেমটা সংযুক্ত হয়ে তাদের প্রয়োজনীয় উপাদানটা গ্রহণ করে থাকে হ্যাবাসিয়ান এই যে নালী আছে এখান থেকে। আর বাইরের এই আবরণটাকে, শক্ত আবরণটাকে বলা হচ্ছে সিমেন্ট লেয়ার বলা হচ্ছে। তাহলে এটা একটা হলো হ্যাবাসিয়ান তন্ত্রের গঠন। তাহলে অসংখ্য হ্যাবাসিয়ান তন্ত্র বা হ্যাবাসিয়ান সিস্টেম একটা অস্থির মধ্যে থাকে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, নিরেট অস্থির, এখানে আমি এর আগে যে দুইটা দেখালাম এটা সম্পূর্ণভাবে এখানে একটা গঠন সবগুলো মিলে দেখানো হয়েছে। এখানে একটা পুরো নিরেট অস্থি দেখানো হয়েছে, যেটা আমি আগেই দেখাইছি। এই যে বাইরের দিকে তরুণাস্থি, স্পঞ্জি অস্থি, তারপরে বাইরের আবরণটাকে পেরিয়েস্টেম বলা হয়, নিরেট অস্থি, আর মাঝে এটা অস্থি মজ্জা থাকে। আর এটা যেটা আমি হ্যাবাসিয়ান তন্ত্র দেখালাম সেটা এখানে দেওয়া আছে। আর পুরো অস্থিটা দেখো কিভাবে অবস্থিত। এই প্রত্যেকটা এই হ্যাবাসিয়ান যে নালীটা আছে, হ্যাবাসিয়ান ক্যানাল যেটা, সেটা একটার সাথে আরেকটা অনুপ্রস্থ নালী দ্বারা সংযুক্ত থাকে। এটাকে ভকম্যান গহ্বর বলা হয়। এই যে দেখো, এটা এক একটা সিস্টেম হ্যাবাসিয়ান নালী। এই যে কতগুলো সিস্টেম এখানে দেখানো আছে, অতি সুন্দরভাবে এটা দেখানো আছে। আর এখানে একটা হ্যাবাসিয়ান, এটা হলো অস্টিও সাইট, একটা কোষের ছবি দেওয়া আছে। অস্থির কাজ কি দেখো। অস্থির কাজ প্রাণীদেহের প্রধান অবকাঠামো গঠন করে, চলনে প্রধান ভূমিকা পালন করে, দেহের সকল অঙ্গের ভার বহন করে, পেশি সংযোজনের উপযুক্ত ক্ষেত্র তৈরি করে, হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক, চোখ ইত্যাদি নরম অঙ্গগুলোকে রক্ষা করে, রক্ত হতে দূষিত বস্তু যেমন সীসা, আর্সেনিক এগুলো নিষ্কাশন করে, ক্যালসিয়াম ও ফসফরাসের ভান্ডার হিসেবে, ক্যালসিয়াম এবং ফসফরাসের ভান্ডার হিসেবে কাজ করে। তাহলে কি কি কাজ করে অস্থির কাজ? প্রধান অবকাঠামো এটা তৈরি করে, মানে ফ্রেম যেটা এই স্কেলিটাল সিস্টেম, সেটা এই অস্থির মাধ্যমে তৈরি হয়। এটা চলনে ভূমিকা রাখে, আমরা যে চলাফেরা করি, মুভমেন্ট করি, সেটাতে ভূমিকা রাখে। দেহের সকল অঙ্গের ভার বহন করে, আমাদের দেহে যে আরো অঙ্গগুলো আছে সেটা ভার বহন করে এই অস্থি। পেশি সংযোজনের উপযুক্ত ক্ষেত্র তৈরি করে, আমাদের দেহে যে বিভিন্ন পেশিগুলো আছে সেগুলো সংযুক্ত হওয়ার জন্য যে উপযুক্ত ক্ষেত্র সেটা তৈরি করে। ভিতরের যে অঙ্গগুলো, নরম অঙ্গগুলো আছে, হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক, চোখ, এগুলো সবকিছুকেই রক্ষা করে এই অস্থি। রক্ত থেকে দূষিত পদার্থগুলোকে নিষ্কাশন করে, ক্যালসিয়াম ফসফরাসের ভান্ডার হিসেবে কাজ করে, অস্থি মজ্জাকে আবৃত করে রাখে, যেখানে রক্ত তৈরি হয় সেটা। অস্থির কাজগুলো আমরা বুঝতে পারলাম, অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তরুণাস্থি বা কোমলাস্থি বা কার্টিলেজ। তাহলে অস্থি এবং তরুণাস্থি নিয়ে গঠিত। তাহলে তরুণাস্থি নিয়ে আজকের আলোচনা। এর আগে অস্থি নিয়ে আলোচনা করলাম, এখন হলো তরুণাস্থি বা কোমলাস্থি। দেখো, হ্যাঁ, কোমলাস্থিতে কি কি থাকে? এখানে কন্ড্রিন নামে টিস্যু থাকে, অর্ধ কঠিন স্থিতিস্থাপক পদার্থ নিয়ে কোমলাস্থি গঠিত। তাহলে যে টিস্যুর কথা বলা হচ্ছে যে কন্ড্রিন, কন্ড্রিনটা এটা অর্ধ কঠিন এবং স্থিতিস্থাপক। আর এখানে আর কি থাকে? কন্ড্রিন, কন্ড্রোমিউকয়েড ও কন্ড্রো অ্যালবুনয়েড নামক দুই ধরনের প্রোটিন দ্বারা এই কন্ড্রিনটা গঠিত। তাহলে তরুণাস্থির
যে প্রধান উপাদান কন্ডেন সেটা অর্ধপ্রোটিন এবং স্থিতিস্থাপক। এখানে দুই ধরনের প্রোটিন থাকে, একটা হলো কন্ড্রো মিউকয়েড এবং আর একটা হলো কন্ড্রো অ্যালবুনয়েড। এটা হলো তরুণাস্থির গঠন। আর কি থাকে এখানে, একটা কোষ থাকে যেটাকে কন্ড্রোসাইট বলা হয়। ম্যাট্রিক্সের গঠনের উপর ভিত্তি করে 4 ধরনের তরুণাস্থি দেখা যায়। তাহলে তরুণাস্থির প্রকারভেদ, এখানে 4 ধরনের তরুণাস্থি আছে। স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, স্থিতিস্থাপক বা পিত্তন্তময় তরুণাস্থি, শ্বেততন্তুময় তরুণাস্থি, চুন বা ক্যালসিফাইড তরুণাস্থি। 4 ধরনের তরুণাস্থি: স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, স্থিতিস্থাপক বা পিত্তন্তময় তরুণাস্থি, শ্বেততন্তুময় তরুণাস্থি, চুন বা ক্যালসিফাইড তরুণাস্থি। তাহলে এই 4 ধরনের তরুণাস্থি আছে। এখন আমরা দেখি বিস্তারিত এই 4 ধরনের তরুণাস্থির গঠনগুলো কিরকম। স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি যেটা, এর ম্যাট্রিক্সটা হয় স্বচ্ছ, কিছুটা নীলাভ টাইপের ম্যাট্রিক্স। এখানে কি থাকে, এই যে গহ্বরের মতো, এটাকে ল্যাকুনা বলা হচ্ছে। আর কোষ থাকে হলো কন্ড্রোসাইট কোষ থাকে, কন্ড্রোসাইট কোষ, ল্যাকুনা থাকে। আর ম্যাট্রিক্সটা হলো স্বচ্ছ, কিছুটা নীলাভ রঙের হয়ে থাকে এবং এখানে কোনো তন্তু থাকে না। স্বচ্ছ হায়ালিন তরুণাস্থি এর অবস্থান কোথায় আমরা দেখে নেই, যে কোথায় অবস্থিত এই ধরনের তরুণাস্থি। হায়ালিন বা তরুণাস্থির অবস্থানটা হলো, এটা সাধারণত সকল মেরুদণ্ডীদের ভ্রূণীয় কঙ্কাল, শ্বাসনালী, নাক, রিব বা পাঁজরের প্রান্তভাগ, অস্থি সন্ধিস্থলে এই তরুণাস্থি পাওয়া যায়। এছাড়াও ব্যাং বা যে হাঙ্গর, এদের দেহেও কিন্তু এই ধরনের তরুণাস্থি পর্যাপ্ত পরিমাণে থাকে। তাহলে এটা ভ্রূণীয় কঙ্কাল, ভ্রূণ কিন্তু একদম তরুণাস্থি নির্মিত থাকে। ছোট বাচ্চা দেখবা ওদের অস্থিগুলো কিন্তু খুব সফট থাকে, কখনো পরিপূর্ণ হয় না, ধীরে ধীরে এগুলো শক্ত হয়ে যায়। যত বড় হয় বাচ্চারা তত এগুলো বড় হয়। তারপরে শ্বাসনালী, এখানে তরুণাস্থিটা স্বচ্ছ এবং সফট। রিবের প্রান্তভাগ বা পাঁজরের যে প্রান্তভাগ আছে সেখানে অস্থির সন্ধিস্থলে এই অস্থিগুলো অবস্থিত। পিত্তন্তময় তরুণাস্থি এর মাতৃকাটা কিছুটা হলুদাভ বা ঘোলাটে হয় এবং এখানে তন্তু থাকে। তন্তুগুলো শাখান্বিত। আর কি থাকে, ল্যাকুনা থাকে, কন্ড্রোসাইট কোষ থাকে। আর ম্যাট্রিক্সটা হলো হলুদাভ বা ঘোলাটে টাইপের হয় এবং এখানে এই যে পিত্তন্তু থাকে, এগুলো শাখান্বিত পিত্তন্তু। এটা হলো এর গঠন। এটা কোথায় থাকে এটা আমরা একটু দেখে নিই, যে কোথায় অবস্থিত তরুণাস্থি। পিত্তন্তময় তরুণাস্থির অবস্থান, এটা বিশেষ কয়েকটি সন্ধিতে থাকে, যেমন বহিকর্ণ বা পিনা, ইস্টেশিয়ান নালী, আলজিহ্বা প্রভৃতি স্থানে এই ধরনের তরুণাস্থি পাওয়া যায়। ইস্টেশিয়ান নালী, আলজিহ্বা। ইস্টেশিয়ান নালী কোথায় থাকে, কানের ভিতরে থাকে। বহিকর্ণে থাকে, বহিকর্ণ বা পিনা এখানে থাকে। পিনা মানে কানের যে বাইরের কর্ণছত্র, এটাকে পিনা বলা হচ্ছে। ইস্টেশিয়ান নালীটা হলো কানের ভিতরে থাকে, আলজিহ্বাতে থাকে এই ধরনের তরুণাস্থি। শ্বেততন্তুময় তরুণাস্থি, এটা হলো এর গঠনটা দেখো, এর গঠন এখানে এর ম্যাট্রিক্সটা একটু শক্ত টাইপের হয়। আর এখানে যে তন্তুটা থাকে এটাকে শ্বেততন্তু বলা হচ্ছে, এটা বান্ডল আকৃতির, শাখান্বিত নয়। আর কি আছে, কন্ড্রোসাইট কোষ আছে। শ্বেততন্তুময় তরুণাস্থির অবস্থান, এটা কোথায় অবস্থিত, দুটি কশেরুকার মাঝখানে এই ধরনের তরুণাস্থি দেখা যায়। আমাদের মেরুদণ্ডে যে কশেরুকা আছে, এই দুটা কশেরুকার মাঝামাঝি জায়গায় এই ধরনের তরুণাস্থি থাকে, সংযোগস্থলে। তারপরে চুন বা ক্যালসিফাইড তরুণাস্থি, ক্যালসিয়াম কার্বনেট থাকে এর ম্যাট্রিক্সে এবং এটা শক্ত হয় আর কি ম্যাট্রিকাটা। আর কন্ড্রোসাইট কোষ থাকে, এখানে কোনো তন্তু থাকে না। এটা কোথায় অবস্থিত, ক্যালসিফাইড বা এই তরুণাস্থির অবস্থান, এটা থাকে হিউমেরাস এবং ফিমারের মস্তকে এই ধরনের তরুণাস্থি দেখা যায়।
ফিমার বা হিউমারাস এর মস্তক কিন্তু বেশ শক্ত হয়, এই জায়গায় এই ক্যালসিফাইড তরুণাস্থির অবস্থান থাকে। তরুণাস্থির কাজ কি? দুটি অস্থির মাঝে অবস্থান করে অস্থিকে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে, মেরুদণ্ডীদের ভ্রূণ ও কঙ্কাল গঠন করে, কন্ডেক্সিস মাসের অন্তঃকঙ্কাল গঠন করে, বিভিন্ন অঙ্গেও আকৃতি দান করে, এরা বিভিন্ন অঙ্গের আকৃতি দান করে। তাহলে দুটি অস্থির মাঝে এই তরুণাস্থি অবস্থান করে অস্থি দুটার ঘর্ষণ থেকে রক্ষা করে, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণীয় কঙ্কাল তৈরি করে এই তরুণাস্থি, কন্ডেক্সিস মাসের অন্তঃকঙ্কাল গঠন করে, আর বিভিন্ন অঙ্গের আকৃতি দান করে থাকে এই তরুণাস্থি। তরুণাস্থি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে অস্থির পাশাপাশি। এখন আসো মাসকুলার টিস্যু বা পেশিকলা। পেশিকলা অস্থি এবং তরুণাস্থি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পেশিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পেশি না থাকলে আমাদের অবকাঠামো, একটা কোনো গঠন দিতে গেলে, অবকাঠামো তৈরি হলেও সম্পূর্ণ আকৃতি দিতে গেলে সেখানে কিন্তু যেমন কি একটা ঘরের ফ্রেম তৈরি করার প্রথমে ছাদ দেওয়া হয়, তারপরে কি তার পুরো ঘরের গঠনটা তৈরি করা হয়, আকৃতিটা তৈরি করা হয়, তাহলে পরে কি ঘরটা নির্মাণ হয় এবং সেখানে থাকা যায়, চারপাশে দেয়াল দেওয়া হয়, মেঝে তৈরি করা হয়। ঠিক মানুষের দেহটাও কাঠামো তৈরি করা হয় অস্থি দ্বারা, অস্থি তরুণাস্থি দ্বারা। তারপরে দেহের সম্পূর্ণ আকৃতি দিতে গেলে কি দরকার? এই পেশিগুলোর সংযোজনের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ এবং সম্পূর্ণ দেহটা গঠিত হয়। তাহলে পেশিকলা কি? যে মেজোডার্ম থেকে উদ্ভূত যে টিস্যু সংকোচন প্রসারণক্ষম অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত তাকে পেশি বা পেশি টিস্যু বলা হয়। মেজোডার্ম থেকে উদ্ভূত যে টিস্যু সংকোচন প্রসারণক্ষম ও অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত তাকে পেশি বা পেশি টিস্যু বলা হয়। মেজোডার্মটা কি? ভ্রূণীয় যে তিনটা স্তর আছে, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেজোডার্ম। মেজোডার্ম হলো মাঝের যে স্তরটা ভ্রূণের, সেটাকে মেজোডার্ম বলা হয়। এই মেজোডার্ম থেকে উদ্ভূত যে টিস্যু সংকোচন প্রসারণক্ষম এবং অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত তাকে পেশি বা পেশি টিস্যু বলা হয়। তিন ধরনের পেশি টিস্যু আছে: মসৃণ বা অনৈচ্ছিক পেশি, হৃদপেশি বা কার্ডিয়াক পেশি, রৈখিক বা ঐচ্ছিক বা অমসৃণ পেশি। এই তিন ধরনের পেশি আছে। এখন আমরা আসলে ডিটেলস দেখে নেই যে মসৃণ, অমসৃণ এবং হৃদপেশির গঠনটা কেমন এবং এদের কাজ কি। এটা দেখো মসৃণ বা ভিসেরাল বা অনৈচ্ছিক পেশি। মসৃণ বা ভিসেরাল বা অনৈচ্ছিক পেশি এটা সাধারণত আলাদা আলাদা, এই পেশিগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে এর গঠনটা আলাদা, গুচ্ছাকারে থাকে না, এককভাবে এই পেশিগুলো অবস্থিত এবং মাকু আকৃতি, দুই প্রান্ত সুচালো, মাঝখানটা চওড়া এবং এই চওড়া অংশে কি অবস্থিত? নিউক্লিয়াস অবস্থিত। প্রত্যেকটা কোষে একটা করে নিউক্লিয়াস আছে যেটা এই কোষের মাঝখানে অবস্থিত। আর এর চারপাশের আবরণকে কি বলা হয়? সার্কোলেমা বলা হয়। সার্কোলেমা দ্বারা চারপাশে একটা আবরণ থাকে সার্কোলেমা, সেটা সার্কোলেমা থাকে। আর এখানে কি থাকে? তন্তুর মতো গঠন থাকে যেটাকে মায়োফাইব্রিল বলা হচ্ছে। এই তন্তুর মতো গঠনগুলোকে বলা হচ্ছে মায়োফাইব্রিল। আর মাঝে থাকে নিউক্লিয়াস, সার্কোলেমা দ্বারা আবৃত থাকে। এই সার্কোলেমা দ্বারা একটা পেশি আর একটা পেশি থেকে সেপারেট থাকে বা আলাদা থাকে। এটা কোন অংশগুলো থাকে? এটাকে অনৈচ্ছিক পেশিও বলা হচ্ছে। কারণটা কি অনৈচ্ছিক পেশি কেন বলা হয়? যে মানুষের দেহের যে অঙ্গগুলো নিজেরা মুভমেন্ট করাতে পারে না বা নিজের ইচ্ছা মতো নড়াচড়া করাতে পারে না, সেই অঙ্গগুলোতে এই ধরনের পেশি অবস্থান করে। এবং ভিসেরা অংশের যে অঙ্গগুলো অবস্থিত সেখানে এই পেশিগুলো অবস্থান করে, যে কারণে একে ভিসেরাল পেশিও বলা হয়। আর যেহেতু প্রাণী নিজের ইচ্ছায় এই মাসলগুলো নড়াচড়া করাতে পারে না, সেজন্য এটাকে অনৈচ্ছিক পেশি বলা হয়। হ্যাঁ, পেশি তার আপন গতিতে এটা মুভমেন্টটা হয়ে থাকে এবং ধীর গতিতে এই মুভমেন্টটা হয়। এটা সাধারণত অন্ত্র, জননাঙ্গ, এইসব জায়গায় আবরণে এই পেশি অবস্থান করে। এর কাজ কি? এই টিস্যুর সংকোচন প্রসারণ ক্ষমতা ধীর ও দীর্ঘস্থায়ী। বিভিন্ন বস্তু যাতায়াত নিয়ন্ত্রণে এই টিস্যু অগ্রণী ভূমিকা পালন করে।
বিভিন্ন এই টিস্যুর সংকোচন প্রসারণ ক্ষমতা ধীর ও দীর্ঘস্থায়ী, যে কারণে এটা কি যে অন্ত্রে মানুষের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, পরিপাক তন্ত্র যেটা আছে, সেখানে কিন্তু এই মাসল দ্বারা গঠিত এবং এখানে সংকোচন প্রসারণ গুলো অটোমেটিক্যালি হয়। আমরা যে খাবারটা খাই সেটা কি একটা অটোমেটিক প্রসেসে খাবার খাওয়ার পরে এটা হজম হওয়ার পরে দেহ থেকে নির্গত হয়ে যায়, সেটা কি পেরিস্টালসিস প্রসেসে এই পরিপাক এবং দেহ থেকে নিষ্কাশন প্রক্রিয়াটা সম্পন্ন হয় এবং এখানে যে টিস্যুটা আছে সে এই পেশিটা আছে সে এই ধরনের কাজ সম্পন্ন করে থাকে। এই জন্য একে ভিসেরাল পেশিও বলা হয়। এবং আমরা ভিতরের এই অঙ্গগুলোকে কিন্তু প্রাণী এটা অটোমেটিক্যালি কিন্তু সঞ্চালিত হয়, প্রাণী তার নিজের ইচ্ছে কখনো সঞ্চালন করতে পারে না। বিভিন্ন বস্তু যাতায়াত নিয়ন্ত্রণে এই টিস্যু অগ্রণী ভূমিকা পালন করে। সেটা কি যে আমরা অন্ত্রে যে খাবারটা খাই সেটা পরিপাক হয়, তারপর দেহ থেকে নির্গত হয়, সেটা কি অটোমেটিক পেরিস্টালসিস প্রসেস, এটা এই ক্রিয়াটা স্বয়ংক্রিয় প্রসেস এটা সম্পন্ন হয়, যে কারণে বলা হচ্ছে যে এটা অনৈচ্ছিক পেশি, ভিসেরাল পেশি। আর মসৃণ পেশি কেন বলা হচ্ছে, এখানে দেখো এখানে কিন্তু কোনো এই পেশিগুলো কিন্তু একদম পেশি, এর অনুপ্রস্থ কোনো এখানে দাগ নাই, এ কারণে এটাকে মসৃণ বলা হচ্ছে। আচ্ছা, কাজ দেখলাম আমরা। এখন হৃদপেশি বা কার্ডিয়াক পেশি। হৃদপেশি বা কার্ডিয়াক পেশিটা কোথায় থাকে, এটা থাকে হলো হৃদপিণ্ড। এর গঠন দেখো কিছুটা অনৈচ্ছিক পেশির মতোই। এখানে কি আছে, সার্কোলেমা আছে, বাইরের আবরণ এটা স্পষ্ট, সার্কোলেমা দ্বারা এটা আবৃত থাকে, আর ভিতরের অংশটাকে সার্কোপ্লাজম বলা হচ্ছে। প্রত্যেকটা কোষে নিউক্লিয়াস আছে আর এটা হলো শাখান্বিত। আর এখানে কি আছে দেখো, অনুপ্রস্থ কিছু রেখা আছে, একটা মায়োফাইব্রিল এবং ভিতরে মায়োফাইব্রিল, একটা মায়োফাইব্রিল আর একটা মায়োফাইব্রিলের সাথে এইভাবে অনুপ্রস্থ রেখা দ্বারা সংযুক্ত থাকে, যেটাকে ইন্টারক্যালেটেড ডিস্ক বলা হচ্ছে। ইন্টারক্যালেটেড ডিস্ক, এই অনুপ্রস্থ রেখাগুলো সুস্পষ্ট, যেটা আমরা অনৈচ্ছিক পেশিতে ছিল না কিন্তু হৃদ পেশিতে আছে। অনৈচ্ছিক পেশি প্রত্যেকটা কোষ কিন্তু আলাদা আলাদা, কিন্তু এখানে এটা কিন্তু কম্প্যাক্ট, এরা কিন্তু শাখান্বিত। ওখানে কিন্তু পুরা কোষটা এইভাবে অবস্থিত, এরা শাখান্বিত। এই যে দেখো এখানে আলাদা হয়ে গেছে, শাখান্বিত। এই জন্য আর এর এই যে শাখাতন্তু এটাকে বলা হচ্ছে। আর নিউক্লিয়াস আছে, এই যে নিউক্লিয়াস। আর কি আছে, ইন্টারক্যালেটেড ডিস্ক আছে। এই যে অনুপ্রস্থ এই রেখাটাকে ইন্টারক্যালেটেড ডিস্ক সুস্পষ্টভাবে বোঝা যায়, যেটা আমরা অনৈচ্ছিক পেশিতে দেখি না। আর এই পেশিটা কোথায় অবস্থিত, হৃদপিণ্ডে অবস্থিত। দ্রুত সংকোচন প্রসারণ ক্ষম, এটা দ্রুত সঞ্চালিত হয়। তাহলে এর গঠনটা আমরা দেখলাম, এর কাজটা আমরা দেখে নেই। এই পেশির কাজ কি, এই টিস্যুর সংকোচন প্রসারণ ক্ষমতা তুলনামূলকভাবে দ্রুত এবং কখনো ক্লান্ত হয় না। হৃদপিণ্ড দেখো সার্বক্ষণিক ভাবে এই সংকোচন প্রসারণটা হচ্ছে, পেশির সংকোচন প্রসারণের ফলে হৃদপিণ্ড তার যে পাম্প ক্রিয়া, রক্ত সঞ্চালনের যে প্রক্রিয়া, এটা সংগঠিত হচ্ছে। যদি এই মাসলটা তার সঞ্চালন থেমে যায় তাহলে কি হবে, রক্ত পাম্প করতে পারবে না এবং আমাদের শরীরের সমস্ত ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যাবে। প্রাণীদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হৃদপেশির কাজ। তাহলে এটা খুব দ্রুত সঞ্চালিত হয়, আবার কখনো এটা কিন্তু হয় না, ক্লান্ত হয় না। রৈখিক বা ঐচ্ছিক বা অমসৃণ পেশি। তাহলে হ্যাঁ, রৈখিক বা ঐচ্ছিক বা অমসৃণ পেশি। এখানে দেখো এর আগে যে মাসলগুলো আমরা দেখালাম, এটা কি, এটা বান্ডল আকারে অবস্থিত। ঐচ্ছিক পেশি আমরা দেখলাম কি, ওরা পেশিগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে অবস্থিত, এরা কিন্তু গুচ্ছ আকারে অবস্থিত নয়। কিন্তু ঐচ্ছিক বা অমসৃণ বা রৈখিক পেশি যেটা, এরা গুচ্ছ ভাবে অবস্থিত। এবং ঐচ্ছিক কেন বলা হচ্ছে, যে প্রাণী তার ইচ্ছা অনুযায়ী যে মাসলগুলো নড়াচড়া করাতে পারে সেই জায়গায় এই পেশিগুলো অবস্থিত। কোন মাসলগুলো নড়াচড়া করাতে পারে, এই যে যেমন কি হাত আমরা কি নড়াচড়া করাতে পারি, পা নড়াচড়া মুভমেন্ট ইচ্ছা মতো করাতে পারি। তারপরে চোখের যে পল্লবটা, এগুলো আমরা কি গলবিল, এগুলো আমরা ইচ্ছা মতো মুভমেন্ট করাতে পারি। প্রাণীর ইচ্ছা অনুযায়ী যে মাসলগুলো বা মাংসপেশিগুলো নড়াচড়া করানো যায় সেই জায়গায় এই মাসলগুলো অবস্থিত। এই জন্য এটাকে ঐচ্ছিক
পেশি বলা হচ্ছে। রৈখিক পেশি কেন বলা হচ্ছে? এখানে যে অনুপ্রস্থ রেখাগুলো সুস্পষ্ট, এই জন্য এটাকে রৈখিক পেশিও বলা হয়। এবং সুস্পষ্ট এবং এই অমসৃণ রেখাগুলো অবস্থিত হওয়ার কারণে এটাকে অমসৃণ পেশিও বলা হয়, যেটা আমরা অনৈচ্ছিক বা মসৃণ পেশিতে এই রেখাগুলো কিন্তু ছিল না। আর এখানে এই যে নিউক্লিয়াস আছে, প্রত্যেকটা এই মাসলে এরভাবে নিউক্লিয়াস গুলো অবস্থিত। আর এই যে তন্তুগুলো এখানে অবস্থিত, তন্তুগুলোকে কি বলা হয়? মায়োফাইব্রিল বলা হয়। মায়োফাইব্রিল গুলো দেখো একটা বান্ডলের মতো অবস্থান করে, গুচ্ছাকারে একটা বান্ডল মতো অবস্থান করে, যেটাকে ফ্যাসিকুলাস বলা হচ্ছে। এবং এই চারপাশে যে আবরণটা থাকে সেটাকে বলা হচ্ছে পেরিমাইসিয়াম। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি মোটামুটি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি এবং বর্ণনা যেটা করছি খেয়াল করে একটু দেখো। যে বান্ডল গুলো, ফেসিকুলাসটা যে মায়োফাইব্রিল গুলো গুচ্ছাকারে অবস্থান করে, এটাকে ফেসিকুলাস বলে। চারপাশে আবরণ থাকে, এটাকে পেরিমাইসিয়াম বলা হয়। পেরিমাইসিয়াম এই যে পেশিতন্তু, এই পেরিমাইসিয়াম গুলো কতগুলো বান্ডল গুলো আবার কি এই ফেসিকুলাস, কতগুলো ফেসিকুলাস একত্রে অবস্থান করে আর একটা বড় একটা বান্ডলের মতো গঠন করে এবং চারপাশে একটা আবরণ থাকে, যেটাকে এপিমাইসিয়াম বলা হচ্ছে। এটাকে বলা হচ্ছে এপিমাইসিয়াম। এটা পুরা একটা মাসল, যেটা কি টেন্ডন দ্বারা অস্থির সাথে সংযুক্ত থাকে। আমাদের হাতের অস্থি এবং পায়ের অস্থি, এটা কি এই জায়গাগুলোর এই অস্থিগুলো বা পেশিগুলো, এটা কি সরি অস্থি না, পেশিগুলো এটা অস্থির সাথে সংযুক্ত থাকে। কিসের সাহায্যে? এই যে টেন্ডনের সাহায্যে সংযুক্ত থাকে। এই যে দেখো এখানে দেখাচ্ছে, এই যে এটা মাসল বা পেশি, ঐচ্ছিক পেশি এগুলো। এটা এই যে টেন্ডন, এগুলো জরির মতো গঠন, এটাকে টেন্ডন বলা হচ্ছে। এটা কার সাথে? অস্থির সাথে সংযুক্ত থাকার ফলে এটা কি, এটা এই মুভমেন্ট করার ফলে কি আমরা হাত পা এগুলো নড়াচড়া করাতে পারি। আশা করি এটা তো এখানে তোমরা যে সুন্দরভাবে চিত্র এবং বর্ণনা দেওয়া আছে, এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে রৈখিক পেশির কাজ কি? এ ধরনের পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা খুব দ্রুত এবং শক্তিশালী। খুব দ্রুত এবং শক্তিশালী হওয়ার কারণে কি আমরা অনেক জোরে হাঁটতে পারি, অনেক ভার উত্তোলন করতে পারি, অনেক ভারী জিনিস আমরা হাত দিয়ে তুলতে পারি, তারপরে দৌড়াতে পারি। পেশির সংকোচন ক্ষমতা অনেক দ্রুত এবং শক্তিশালী। হাত ও পায়ের বড় বড় অস্থি সহ দেহের অন্যান্য অস্থির সঞ্চালনে এটা ভূমিকা রাখে। প্রাণীর চলনে এটা ভূমিকা রাখে। এই পেশির কাজ প্রাণীর ইচ্ছা অনুযায়ী হয়, তাই একে ঐচ্ছিক পেশিও বলা হয়। যে কথাগুলো এতক্ষণ আমি বললাম সেটাই হলো এখানে লিখিত আকারে আমি দিয়েছি তোমাদের সুবিধার্থে। আশা করি তোমরা এটা এ পর্যন্ত বুঝতে পেরেছো। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, সেটা হলো পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। আমরা যে কাজগুলো করি, হাত দিয়ে কোনো ভার উত্তোলন করি বা দৌড়াই, তাতে মনে হয় কি হাত যখন আমরা কোনো জিনিস আমরা তুলি, হাতটা ভাঁজ হয়ে মনে হয় যেন এটা ধাক্কা লাগে, কিন্তু আসলে কিন্তু ধাক্কা লাগে না। এখানে টান পড়ার ফলে কাজগুলো আমরা করতে পারি। তাহলে এখানে একটা চিত্র দেওয়া আছে যে পেশির কর্মকাণ্ডগুলো কিভাবে সম্পাদন হয়। এখানে একটা হিউমেরাসের চিত্র দেওয়া আছে। দেখো এখানে দুই ধরনের মাসল থাকে বা পেশি থাকে, বাইসেপস এবং ট্রাইসেপস বলা হচ্ছে। এই হিউমেরাসের মাথা থেকে এই যে আলনার যে মাঝের যে রেডিও এবং আলনা আছে, এটাকে রেডিয়াস বলা হচ্ছে। এখানে দেখো এই রেডিয়াসের সাথে যে অস্থিটা সংযুক্ত থাকে, হাতের উপরের অংশে যে মাসলটা বা পেশি থাকে সেটাকে বলা হচ্ছে বাইসেপস। আর নিচে হাতের নিচের দিকে যে মাসল বা পেশি থাকে সেটাকে বলা হচ্ছে ট্রাইসেপস পেশি। তাহলে দুই ধরনের পেশি, যেটা হলো অ্যান্টিগোনাল টাইপের, অর্থাৎ একে অপরের বিপরীতে কাজ করে। এই পেশি একজোড়া পেশি অ্যান্টিগোনাল টাইপের, যারা একে অপরের বিপরীতে কাজ করে। মাসল, এই মাসল দুটো বাইসেপস এবং ট্রাইসেপস মাসল। এখানে এই উপরের অংশের এই মাসলটাকে বলা হচ্ছে বাইসেপস আর নিচের এই মাসলটাকে বলা হচ্ছে ট্রাইসেপস। এটা অ্যান্টিগোনাল, মানে একে অপরের বিপরীতে কাজ করে। অর্থাৎ বাইসেপস যখন প্রসারিত হয় ট্রাইসেপস তখন সংকুচিত হয়, বা ট্রাইসেপস যখন প্রসারিত হয় বাইসেপস তখন সংকুচিত হয়। তাহলে বাইসেপস সংকুচিত হলে কি হয়? বাইসেপস এখানে দেখো বাইসেপস সংকুচিত হলে কি হয়? এই রেডিয়াস এবং আলনা এটা উপরের দিকে উঠে যায়, ফলে কি এই যে ভাঁজ হয়, হাতটা ভাঁজ হয়। তাহলে বাইসেপস সংকুচিত যখন হবে তখন ট্রাইসেপসটা, এই যে ট্রাইসেপসটা প্রসারিত হবে
রেডিও আলনা উপরের দিকে উঠে আসবে, ফলে হাতটা ভাঁজ হয়ে যাবে। আবার যখন ট্রাইসেপস প্রসারিত হবে এবং বাইসেপস ট্রাইসেপস সংকুচিত হবে, বাইসেপ প্রসারিত হবে, তখন হাতটা প্রসারিত হবে, অর্থাৎ রেডিও আলনা নিচের দিকে নেমে যাবে, হাতটা সোজা হয়ে যাবে। তখন কি হবে? ট্রাইসেপস প্রসারিত হবে আর বাইসেপস প্রসারিত হবে, ট্রাইসেপস সংকুচিত হবে। তাহলে দুটো অপোজিট কাজ করে। আর এখানে আর কি থাকে? মায়োসিন, অ্যাক্টিন এবং মায়োসিন বলে এই মাসেলে প্রোটিন থাকে। প্রোটিনের কার্যকারিতায় বাইসেপস এবং ট্রাইসেপস সংকুচিত এবং প্রসারিত হয়, ফলে কি আমরা হাত এবং পা ভাঁজ করতে পারি এবং প্রসারিত করতে পারি। ফলে এখানে কিন্তু মনে হয় যেন ধাক্কা লাগে, কিন্তু আসলে পেশিতে কোনো ধাক্কা লাগে না, পেশিতে টান লাগে, ফলে পেশি সংকুচিত ফলে হাত ভাঁজ হয় এবং সংকুচিত এবং প্রসারিত হয়। তাহলে এখানে এই যে দেখো, পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। কেন? এটা তোমাদের এটা কোশ্চেন আসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এটা তোমরা কিন্তু খুব ভালোভাবে চিত্রটা খেয়াল করবা এবং এর গঠনটা করবা, এই ব্যাখ্যাটা দিতে হবে যে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, কেন? এটা ব্যাখ্যা করো। তাহলে এই ব্যাখ্যাটা এইভাবেই করতে হবে। এই চিত্রটা খেয়াল করো, এখানে একটা কিসের চিত্র দেওয়া আছে? হিউমেরাস এবং রেডিও আলনা আর কি স্ক্যাপুলা। ঠিক অনুরূপ ভাবে ফিমার এবং টিবিও ফিবুলা আর কোমরের যে অস্থি আছে শ্রোণী চক্রের, একইভাবে এই কাজ করে। তাহলে এখানে স্ক্যাপুলার সাথে টেন্ডনের সাহায্যে এই বাইসেপ এবং ট্রাইসেপস পেশিগুলো টেন্ডনের সাহায্যে সংযুক্ত থাকে, উপরের দিকে স্ক্যাপুলার সাথে এবং নিচের দিকে রেডিয়াস এবং আলনার থাকে। তাহলে বাইসেপস পেশি এটা উপরের দিকে টেন্ডনের সাহায্যে স্ক্যাপুলার সাথে, স্ক্যাপুলার মাথার সাথে এবং রেডিয়াসের অপর প্রান্ত রেডিয়াসের মাথার সাথে আটকানো থাকে। এটা যখন সংকুচিত হয় তখন হাত ভাঁজ হয়, বাইসেপস পেশি যখন সংকুচিত হয় তখন হাত ভাঁজ হয়, অপোজিট প্রান্তে ট্রাইসেপস পেশিটা প্রসারিত হয়। ঠিক একইভাবে ট্রাইসেপস পেশিটা যখন সংকুচিত হয় তখন বাইসেপ প্রসারিত হয় এবং হাত সোজা হয় এবং রেডিও আলনা সোজা হয়ে যায়, ফলে হাতটা সোজা হয়। তাহলে এতে বোঝা যাচ্ছে যে এখানে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা লাগে, যে কারণে আমরা হাত ভাঁজ করতে পারি এবং সোজা করতে পারি। আশা করি তোমরা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো পেশির কর্মকাণ্ডটা কিভাবে হয়। এবং এখানে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এখানে এই প্রক্রিয়াটাকে এক্সটেনসর প্রসেস বলা হয়, ফ্লেক্সর আর এক্সটেনসর বলা হয়। ফ্লেক্সর মানে যখন এটা সংকুচিত হবে এটাকে বলা হয় ফ্লেক্সর, আর যখন প্রসারিত হবে এটাকে বলা হয় এক্সটেনসর। এটাকে এক্সটেনসর পেশি বলা হয়, ফ্লেক্সর পেশিও বলা হয়। বাইসেপস কে ফ্লেক্সর, এটাকে এক্সটেনশন পেশিও বলা হয়। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমার ক্লাসে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা করি ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখেছো এবং এটা তোমরা নিজেরা আবার বাসায় সুন্দর করে রেকর্ডটা ফলো করবে এবং সুন্দর করে বই নিয়ে এটা পড়বা। আর অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবা, মাস্ক, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবা, নিজেরা সচেতন হবা, নিজেরা সুরক্ষিত থাকবা, পরিবারকে সুরক্ষিত রাখবা এবং আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন করবা। এছাড়া আমাদের এই ভাইরাস থেকে, অতিমারি থেকে রক্ষা পাওয়ার অন্য কোনো উপায় নাই। মেডিসিন যদিও, ভ্যাকসিন যদিও চলে আসছে, তো এই ভ্যাকসিন আমাদের সবার পেতে পেতে এখনো অনেক দেরি হবে। তো যে কারণে ততদিন পর্যন্ত আমরা এই স্বাস্থ্যবিধি মেনে চলবো। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাস পর্যন্ত আশা করি তোমরা সুস্থ থাকো, নিরাপদ থাকো। ধন্যবাদ সবাইকে।